দি নিউজ পোর্টালে নিয়মিত আয়োজন পলিটিক্স ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী উপমা মিম। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যিনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সব আমলেই কারাবাস করেছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে তিনি 2015 থেকে 2017 সাল পর্যন্ত 22 মাস কারাবাস করেছেন। সেই দুঃসহ সময়ের স্মৃতি নিয়ে তিনি লিখেছেন কারাবাসের 22 মাস বইটি। আজকে শুনবো সেই জেল জীবনের কথা। মানা ভাই, কেমন আছেন? জি, ভালো আছি, থ্যাংক ইউ। 2015 সালে আপনাকে অনেকটা নাটকীয়ভাবে গ্রেফতার করা হয়েছিল, সেই সময়টা আপনার মুখে শুনতে চাই। মানে অনেকগুলো বছরই তো আমরা শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছিলাম, এবং তখন গুম খুন, যেগুলোকে মানে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স বলা হয়, এগুলো চলছিল। আমাদের কাজকর্ম ছিল প্রকাশ্যেই, কোনো গোপন তৎপরতা ছিল না। এরকম নয় যে আমরা সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ সংগঠিত করছি, এরকম নয়। কিন্তু আমি আগে থেকেই ছাত্র রাজনীতি করেছি, বক্তৃতা তো করতামই, লেখালেখি করতাম। আমি যখন আওয়ামী লীগ ছেড়ে দিয়েছি তারপর আমি টক শো করতাম, মানে টক শো উপস্থাপনা করতাম। এবং আওয়ামী লীগের নেতাদের পক্ষ থেকে আমাকে কয়েকবার অনুরোধ করা হয়েছিল এইসব অনুষ্ঠান না করতে। তারা বলতে চাইতেন যে আমার কথা লোকজন শোনে, বিশ্বাস করে, তাতে তাদের জনপ্রিয়তায় বা ক্ষমতার ভিত্তিতে ধস নেমে যায়, বন্ধ করতে বলেছিল। সেটা আমি করিনি। তার ফলে ইতিমধ্যে এরকম হচ্ছিল যে আমাকে টেলিভিশন থেকে আস্তে আস্তে স্ক্রিন আউট করার চেষ্টা হচ্ছিল। তারপর এই গ্রেফতারের ঘটনা যেটা, সেটা একটা অদ্ভুত বিষয় যে হঠাৎ করেই মানে আমি এটা টের পেলাম যে আমাকে হয়তো গ্রেফতার করবার চেষ্টা করা হচ্ছে, মিডিয়া থেকে শুনলাম। সে সন্ধ্যায় আমি বাসায় যখন গেছি, আমি থাকতাম গুলশানে 102 নম্বর রোডে, যেখানে আমি এখনো আছি। সেখানে সন্ধ্যার সময় দেখলাম খুবই অপরিচিত 2-3 মানুষ এসে পুরো এলাকাটা রেকি করছেন। আমি বুঝলাম যে এটা এরকমই হবে। সো আমি ওই রাত্রে বাসায় ছিলাম না। তারপরে তারা আমার পেছনে লেগেছিল, এবং তারপরে একটা গোপন জায়গা থেকে, যেখানে আমি ছিলাম, এগুলো আমি সব লিখেছি বইয়ের মধ্যে, সেখান থেকে তারা আমাকে গ্রেপ্তার করে। একটা বীভৎস দৃশ্য জনগণের সামনে হাজির করার চেষ্টা করে। কারণ আমার বিরুদ্ধে অভিযোগ তো কিছু ছিল না, তার অভিযোগ বানাবার চেষ্টা করছিল। আমাকে যখন রিমান্ডে রাখা হয়েছিল, তখন তারা আমাকে, আমার 2 বারে 10 দিন 20 দিনের রিমান্ড ছিল। প্রথম 10 দিন খাটবার পরে আরো যখন 6 দিন গেল, এই সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা সাধারণত জানি যে 10 দিন রিমান্ড চাইলে সেটা আদালত মঞ্জুর করে না। আপনার সময়টাতে 10 দিন চাওয়া মাত্রই 10 দিন কেন দেওয়া হয়েছিল? মানে এটা খুব মজার ব্যাপার। তো সেই সময় মানে আমার প্রতি মানুষের সিম্প্যাথি ছিল প্রচন্ড। আমার দলের নেতা কর্মীরা সবাই কারাগারেতে, কোর্টে যেত, এবং ওই যখন 10 দিন চাইলো, আমার উকিল বলল এটা তো এমন কিছু না, 10 দিন কি জন্য হবে, কম করে ইত্যাদি, কিন্তু দিল। দ্বিতীয়বারও হয়েছিল। আমাদের 2 বারে কি হতো, আমাদের যারা নেতাগুলো আছে তারা স্লোগান দিত 10 on 10, 10 on 10, 10-এ 10, 10-এ 10, পুরা আদালতের স্লোগান চলতো। আর এগুলো তো মানে কোর্টের কোনো আইন বিধান কিছু ছিল না, এগুলো সব উপরের নির্দেশে চলতো, মানে একদম বসংবদ আজ্ঞাবহ কোর্টের মতো। যেরকম করে উপর থেকে বলতো সেরকম করে তারা করতো। ফলে 10-এ 10ই হয়েছে, কম হয়নি। গ্রেফতার দেখানোর আগে আপনাকে গুম করা হয়েছিল, সেই সময়টা কেমন ছিল? মানে এইটা কিরকম, আমাকে গ্রেফতার করা হয়েছিল রাত্রেবেলা 2:30-3টার দিকে, বানানির একটা বাসা থেকে। আমার এক ভাগ্নির বাসা, ভাস্তির বাসা। সেই দিন থেকে পরের দিন সেই রাত পর্যন্ত আমার কোনো ট্রেস ছিল না। মোটমাট 21 ঘন্টা, মানে কেউই জানে না, 21 বা 24 ঘন্টা এরকম বলতাম না।
পরের দিন পুরোটা, রাত পুরোটা, কিন্তু গ্রেপ্তার তো করেছে তার আগের রাত্রে 4টার দিকে, মেবি 28 ঘন্টা হবে। আচ্ছা। গ্রেপ্তারের পরে পরে খবর তো সবাই পেয়েছে, সাংবাদিকরা জানতো। হ্যাঁ। সেই রাত্রে আমার বাসার সামনে, যেটাতে আমি নর্মালি থাকতাম কিন্তু ওই রাতে ছিলাম না, সেখানে পুরো ক্যামেরার একটা সিরিজ দিয়ে সব সাংবাদিকরা ছিল, কখন পুলিশ আসবে, কখন আমাকে নিয়ে যাবে। আমি তখন ছিলাম না। আমি যেখানে ছিলাম সেখানে তার ক্যামেরা থাকতে পারিনি, কিন্তু তারা খবর পেয়েছে পারে সাথে সাথে। সেই দিন থেকে শুরু করে পুলিশের উপরে, থানার উপরে, সব সর্বত্র তার এটা জিজ্ঞেস করছে উনি কোথায়। পুলিশ বলেছে আমরা জানি না। এতে সন্দেহ বেশি হয়েছে এবং মিডিয়া সবসময় লিখেছে উনি কোথায়, নিরুদ্দেশ কেন, কেন তার কিছু জানানো হচ্ছে না। এটাকে সবাই গুম হিসেবেই ধরেছে। আমি এটাকে গুম হিসেবে ধরবো না কি আমি বুঝতে পারি না, কারণ ওই কটা ঘন্টা, আমার যে বললাম এক্স্যাক্টলি মনে নাই, মেবি 28 ঘন্টা আমি যে কোথায় ছিলাম আমি বলতে পারবো না। আমার চোখ বাঁধা ছিল এবং আমি ভার্চুয়ালি কিছুই দেখতে পারিনি। আমাকে ওই বনানীর বাসা থেকে বের করার পরে আমি গাড়িতে উঠছি, সাথে সাথে পেছন থেকে চোখ বেঁধেছে, বাঁধাই ছিল। আমি যেখানে আমাকে রাখা হলো, জায়গাতে আমি চিনি না, রাতে অনেকক্ষণ ঘুরিয়েছে, মেবি দূরে কোথাও নিয়ে গেছে, মেবি শহরের মধ্যে ছিলাম, বলতে পারবো না। তারপরে যখন আমাকে গাড়ি থেকে নামালো তখন আমার সিঁড়ি বাইতে হয়েছিল, মেবি 1 তলা। তারপরে একটা ঘরের মধ্যে আছে, খুবই ছোট্ট একটা ঘর, মানে কোনো রকমের একটা চৌকি বসানো যায় এরকম, ওটার মধ্যেই ছিলাম। কোনো জানলা টানলা ছিল না, একটা টিনের দরজা ছিল এবং সেই টিনের দরজায় খোলা বন্ধ করার সময় শব্দ হতো এবং সেইখান থেকে আশেপাশে যে অত্যাচার করা হচ্ছে মানুষের উপরে বন্দিতে বসে শোনা যেত। মানে আমি রাত্রেবেলা, দিনের বেলা, ওরে বাবা রে, মারা গেলাম রে, বাঁচাও বাঁচাও, অহরহ শব্দ শুনতে পেতাম। এই তো কাজেই ওই জায়গাটা যেটাই হোক, আমাকে গ্রেপ্তার করে নেবার কোনো কারণ ছিল, ওটা নিলে কেবল গুম করে রাখবার জন্যে বা ইন্টারোগেশনের জন্যই ওখানে নেওয়া হয়েছে, সেখানে রাখা হয়েছে হয়তো। কিন্তু পরে তো আমাকে যখন রিমান্ডে নেওয়া হলো, সেটা ছিল ডিবির হেডকোয়ার্টার, সেটা খুবই বাজে জায়গা একটা। এবং সেইখানে মানে ধরেন এত বড় একটা রুম হবে, এই রুমের মধ্যে অন্তত 50 জন মানুষ ছিল, আচ্ছা। কোনো টয়লেটই ছিল না বলা যায়। 14 দিন কেটেছে আমার এখানে, এবং কোনো বিছানা নাই, বালিশ নাই, কিচ্ছু নাই। ওইটাকে আমি গুম বলবো না, কারণ কোর্ট থেকে নিয়ে আসে, কিন্তু তার আগের ওই সময়টাতে আমার সম্পর্কে কেউ কিছু জানতো আমি কোথায় আছি, কি অবস্থায়। পুলিশ অস্বীকার করেছিল, তাকে গ্রেপ্তার করাই হয়নি, মানে গুমই বলবো। কিন্তু সেই সময় একটা ইন্টারোগেশন করেছে। কিন্তু কি হয় অনেক সময়, মানে সরকার মনে করে যে তাদের প্রতি সবাই খুবই সাবঅর্ডিনেট আছে, তাদের প্রতি লয়াল আছে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে এমন অনেকেই থাকে যারা মনে করে যে আমার কি দরকার পড়েছে সরকার হয়ে অত্যাচার করব। বলে আমাকে যারা ইন্টারোগেট করেছে তারা আমার গায়ে হাত তুলেনি সেই সময় অন্তত, এবং খুব খারাপ ব্যবহারও করেনি, এবং আমাকে যত প্রশ্ন করেছে আমি জবাব দিয়েছি, শুনেছে, মেনেছে, মানেনি, যুক্তি দিয়েছে, কিন্তু মিসবিহেভ করেনি। আপনাকে যখন ডিবির হাতে তুলে দেওয়া হয়, আপনাকে যে 21 ঘন্টা বা 28 ঘন্টা গুম করে রাখা হয়েছিল, সেই সময়টাতে আপনাকে কোনো একটা নদীর পাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আপনি বইটাতে লিখেছেন যে আপনি হয়তো ভেবেছেন এটাই আপনার শেষ, আপনাকে হয়তো বা নদীর পাড়ে মেরে নদীতে ভাসিয়ে দিবে। ওই মুহূর্তটা কেমন ছিল? মানে হলো কি, ধরেন আমাকে 3টা বা 3:30টায় গ্রেপ্তার করেছে। রাস্তা তো তখন একেবারে শুমশাম হওয়ার কথা, কোনো গাড়ি টাড়ি কিছুই নেই, থাকবার কথা না। হ্যাঁ। কিন্তু আমাকে গাড়িতে করে ঘোরানো হয়েছে বা গাড়ি চলেছে 1.5-2 ঘন্টা। তারপরে যেখানে থামিয়েছে সেখানে আমার তো চোখ বাঁধা, এর মধ্যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছে। আমি তো হার্টের প্রবলেম তখনও ছিল, এখনো আছে, ট্রিটমেন্ট করেছি, কিন্তু তখন ওইটা নিয়ে আমি ওদেরকে বললাম যে এত ঘোরাচ্ছেন কেন, আপনাদের ইন্টেনশন কি, কথা বলবেন না? ভাই কথা তো বলবো না, হয়তো কথা বলবো না, চিরতরে বন্ধ করে দেবেন, আপনাদের
উদ্দেশ্য যদি অন্যরকম থাকে, কিন্তু আমার তো হার্টের প্রবলেম আছে, কষ্ট হচ্ছে খুব। একটা কথা বলবেন, মাথা নিচু করে রাখেন। ওরা হাত দিয়ে আমার মাথা নিচু করে দিল। তো এই সময়ের মধ্যে আমার যে চোখে পট্টিটা বাঁধা ছিল, এর ফাঁক দিয়ে আমার মনে আমি দেখলাম বেশ কিছু দূরে পানি চিকচিক করছে, বা পানির স্রোত বা পানি বইছে আমার মনে হলো। ওটা থেকে আমি মনে করেছি কোনো নদীর পাড়ে নেওয়া হয়েছিল আমাকে। তবে স্বাভাবিক আমার মনে হয়েছে যে এইটাই আমার শেষ। এখন কিরকম মনে হয়েছে, মানে আমি তো এক্স্যাক্টলি ওই ফিলিং এখন বলতে পারবো না, কিন্তু আমি বুঝেছি যে এটাই শেষ। এতক্ষণ ধরে ঘোরালো, তারপরে এখানে আবার নামাচ্ছে, তাও চোখ বেঁধে, তাহলে তো আর বাঁচার কোনো উপায় নেই। আমি ধরে নিলাম মৃত্যু আছে, মানে নিজে স্মৃতি হাতড়ালাম, আল্লাহকে ডাকলাম, চিন্তা করলাম আমি তো কোনো দোষ করি নাই, মারা গেলে মারা যাবো, আমার তো কিছু করার নেই আর। মানে ওটা একদম খুবই অসহায় আত্মসমর্পণ, যে আমার কোনো উপায় নেই, আমি বাঁচতে পারবো, এরকম একটা ফিলিং। তবে এটা খুব লম্বা সময় ছিল না, তো তাহলে 10-15 মিনিট হতে পারে, আমি জানি না, এখন এরকম করে মনে পড়ছে না। রিমান্ডের দিনগুলো কেমন ছিল? আমাকে প্রতিদিন সকালবেলা 9টা-10টার মধ্যে ইন্টারোগেশন যে সেন্টার, সেইখানে নেওয়া হতো। ওই 4 জন আমাকে জিজ্ঞেস করতো। এটা হলো কি, ডিবি অফিসের মধ্যেই হেঁটেই যাওয়া যেত, হেঁটে যেতে বড় জোর 5 মিনিট লাগতো। বসতাম, তারা কথা বলতো, কিন্তু ওদের কাছে ইন্টারোগেট করবার মতো কোনো পয়েন্ট ছিল না। আচ্ছা। একটা পরিচয় আমাকে যে গ্রেপ্তার করেছিল, ভদ্রকার নাম ভুলে গেছি, ইয়াং একজন পুলিশ অফিসার, বোধহয় মনিরুল ইসলাম বা কি একটা নাম, ভুলে গেছি আমি আর দিনে, এর মধ্যে লেখাও থাকতে পারে বইয়ের মধ্যে। উনি আমাকে বলেছিলেন যে আপনার বিরুদ্ধে আমরা একটা অভিযোগ দিচ্ছি, কিন্তু আমাদের মনে হচ্ছে এই অভিযোগটা ধোপে টিকবে না, কঠিন একটা মামলা আপনার বিরুদ্ধে সাজাবো, আপনি তো কিছু বলেন না। আমি ওই ইন্টারভিউশন আমাকে ওইটাই জিজ্ঞেস করেছে, হয়েছে কি, তারা একটা টেলিফোন কনভারসেশন লোকেট করেছিল, এবং সেই টেলিভিশনটা করা হয়েছিল ক্যান্টনমেন্টস সেন্টার থেকে, টেলিফোন এক্সচেঞ্জ থেকে। ওরা বলছে আপনি ক্যান্টনমেন্টে কোনো মিটিংয়ে ছিলেন সারাদিন। ইনফ্যাক্ট ওইটা ছিল ডিওএইচএস বোয়াখালীর একটা অফিস আমার। এবং সেখানে আমি আগেও যেতাম, ওই দিনও গেছি, যেহেতু ওর কেউ চেনে না জায়গাটা। সেইখানে সকাল থেকে প্রায় বিকাল পর্যন্তই আমি ছিলাম, এখানে ওখানে যোগাযোগ করেছি, কথা বলেছি। তো ওদের বক্তব্য যে এখানে কি করেছেন, কার কার সাথে মিটিং করেছেন, কি কি কথা হয়েছে। তখন ওই একদিন সকালবেলা, যেটা ভিতরে লিখেছি, আমাকে আনবার সময় ওইখানেই ওই দিক থেকে ব্যাপক চিৎকার লোকজনের, ওই ওরে বাবারে মরে গেলাম ইত্যাদি। আমি হাঁটতে হাঁটতে ভাবলাম যে এইখানেই টর্চার হচ্ছে, এটা এখানে টর্চার করার জায়গা আছে নাকি জানি না। তো হেঁটে হেঁটে গেলাম, বসলাম, এবং সেই দিনই প্রথম আমার চোখ বেঁধে ফেললো, এটা আমি লিখেছি। এবং তারপর যে ঘুষি মারবার ব্যাপারটা, তা গালাগালি করেছে অজস্র, খুবই মিসবিহেভ করেছে সেদিন। এবং মানে আমি তাদের প্রতি দরদি হয়ে বলছি যে তারা আমার গায়ে হাত তুলে নাই, ফিজিক্যাল নির্যাতন করে নাই, কিন্তু যে কেউ বলবেন যে তারা আমার গায়ে হাত তুলেছে, কারণ তাদের ঘুষিটা আমার গালে কপালে স্পর্শ করেছিল। আমি এমন ব্যথা পাইনি যে খুব চিৎকার করব, কিন্তু আমি স্পর্শ চাপ অনুভব করেছিলাম। এটা 2-3টা হয়েছে, আমি আর কিছু করে চুপ করেছিলাম, দেখি কি হয়। তারপরে ভয় দেখেছে, ডিম নিয়ে আসো, সুই নিয়ে আসো, চিৎকার, আমি বসেই ছিলাম। এই যে ঘুষির ব্যাপারটা, এটা নিয়ে আপনি বইতে লিখেছেন, রিজভী ভাইয়ের সাথে যে এটা নিয়ে আপনার তখন আলোচনা হয়েছিল, এটা যদি একটু বলতেন। হয়েছে কি, রিজভী তখন ও সকালে যায় আর বিকালে আসে, মানে সকালে যদি রিলিজ হয় বেল পায়, আবার দেখা গেল বিকেলে ওকে ধরে পাঠিয়ে দিয়েছে। তো ও আবার আমার পাশে ছিল। আবার ঘটনা চক্রে পরে ওই জেলেই জানতে পারলাম, আমি আমার বাড়িতে বগুড়া, ওরও নানার বাড়ি বগুড়া,
আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম সেই প্রাইমারি স্কুলে ও 10 বছর পরে পড়তো, মানে আমার 10 বছর পর সে, মানে 10 বছরের জুনিয়র। আচ্ছা। এই গল্পে তখন আমি গল্পে এটা বললাম। তো রিজভি আমাকে বললো যে ভাই এটা আসলে আপনাকে মারতে চাই নাই, মারলে তারা মারতেই পারত, আপনি কি করতে পারতেন। কিন্তু সেইভাবে ফিজিক্যাল টর্চার করেনি। প্রচুর লোক ছিল যারা আওয়ামী সরকারকে দেখতে পারতো না, আমাদের প্রতি খুবই সহানুভূতিশীল ছিল, তারা ওইভাবে ছবি তুলে তুলে দেখিয়েছে এত টর্চার করছি তবু তো লোকটার কাছে কিছু পাই না। কারাগারে আপনার অভিজ্ঞতা এবং আপনি কারাগারে কি কি দেখেছেন সে সম্পর্কে যদি একটু বলতেন। বাঙালি যুবকরা যারা ইউরোপ আমেরিকায় কানাডায় জেল খেটেছে তাদেরও কারো কারোর সাথে আমার কথা হয়েছে। ওইখানে আপনি বন্দী হলেও আপনার একটা অধিকার স্বীকৃত, যে আপনার কারাগারের মধ্যে অধিকার কতখানি আছে। এইখানে কোনো কিছু না। এখানে লিখেছি আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমাকে গল্প করেছিল একদিন, একজন মানুষের বুকে ব্যথা উঠেছে বলেছে, তো সেন্ট্রি এসছে, ঘুমিয়ে থাকেন, ব্যথা করছে, আবার ডেকেছে। 3-4 বার ডাকার পরে সেন্ট্রি বলেছে যে আমার কিছু করার নেই, এরপরে যদি ডাকেন তাহলে আপনাকে পাড়া মেরে ফেলবো আমি, বা এরকম কিছু একটা। অন্যরা বসে ভাবে তো মারা যাবে, মারা গেলে আমি কি করবো, আমার কিছু করার আছে। মানে এটাই রিয়েলিটি যে তার কিছু করার নেই, অথবা করার থাকলেও এটাকে কর্তৃপক্ষ অ্যাপ্রিসিয়েট করে না, এবং আলটিমেটলি রাত্রে লোকটা মারা গেছে। তাছাড়া অনেকগুলো কথা লিখেছি, মানে মারা গেছে একটা লোক বিনা চিকিৎসায় রাত্রেবেলা, সকালবেলা ওর হাতের ভেতরে সুই দিয়ে একটা সাজানো হলো যে তাকে স্যালাইন টাইন দিয়ে হসপিটাল নিয়ে যাচ্ছে, বললো যাওয়ার পথে মারা গেছে বা হসপিটাল থেকে মারা গেছে। এরকম তো কয়েকটা কেসই আমি দেখেছি। তারপরে আমি কাশীপুর জেলে দেখেছি, একদিন হঠাৎ করে বিকেলবেলা আমাদের ওয়ার্ড থেকে বেরিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক আমাদের পরেই ওখানে কেস টেবিল দেখা যায়, সেইখানে চিৎকার শুনলাম আর দেখি একটা ছালার বস্তা লাফাচ্ছে, এরকম লাফাচ্ছে। আমি বললাম ভেতরে মানুষ, আমি জিজ্ঞেস করি ভাই কি হচ্ছে, আমার সাথে আরো 2-1 ছিল, মানে ওদিকে দেখেন না, হচ্ছে কি, বুঝতে পারছে না মানুষ একটা ভেতরে, ও তো চিৎকার হচ্ছে, কান্না শোনেন না। তখন আমি বুঝলাম যে ওই বস্তায় বেঁধে যে পিটাই ওটা হচ্ছে আর কি। তারপরে কি হয়েছে তার সেটা আমি জানি না, এগুলো মানে এগুলো খুব কমন ছিল, আমি দেখেছি। আপনি আপনার বইতে লিখেছেন জেলের বিভিন্ন অনিয়ম বা লুটপাটের ব্যাপারে, এই ব্যাপারটা নিয়ে যদি বলেন। মানে আপনার বাইরে লুটপাট হলে তো পত্রিকায় লেখে, লোকজন মিছিল করতে পারে, মিটিং করতে পারে, কথাবার্তা, জেলে তারা তা পারেন না। ধরেন আপনি একজন বন্দী হিসেবে আপনি যে শ্রেণীর বন্দী হন, শ্রেণী আছে কিন্তু, যারা ডিভিশন পায় তারা একরকম খাবার পায়, ডিভিশনের আবার কোয়ালিফিকেশন আছে, 1-2 আছে ডিভিশন, আবার যারা হাজতি তারা একরকম পায়, কয়েদি আর একরকম পায়। তো এই খাবারটা আপনার জন্য যা বরাদ্দ আছে, যদি পার পার্সন ধরেন একবেলা, আমি কথার কথা বলছি, 100 টাকা, ওরা এটা 70 টাকার মধ্যে ম্যানেজ করে দিল। 8,000 যদি বন্দী থাকে তার মানে কত হলো ভাবেন, মিনিমাম 2.5 লাখ টাকা পার মিল ওরা ভাগটা করে নিয়ে নেয়। এগুলো ব্যাপারটা কেউ বলার মতো কিছু নাই, তো হয়, এগুলো রেগুলার হয়। কারাগারে থাকা অবস্থায় আপনি অসুস্থ হয়েছিলেন, আপনার চিকিৎসা ঠিকভাবে কি হয়েছিল? কারাগারে একজন ডাক্তার আছেন, থাকেন, যিনি কোনো প্র্যাকটিসের লোকটা, ডাক্তার ডিগ্রি আছে, কিন্তু ওনার তো ওষুধও নাই, ওনার কোনো টেস্টও নাই। তা গেলেন আপনি তার কাছে, আচ্ছা একটা লিখে দিল, সে ওষুধ বাইরে থেকে কিনে আনতে হবে, হয়তো ওটা ওই রোগের অসুখই না, ওষুধই না, উনি হয়তো ধরতে পারেন, এগুলো টেস্ট তো করছেন না, এইরকমই চলে। আমি মানে বেশ অসুস্থ হয়ে পড়েছি, তখন বলেছি যে ভাই বাইরে কিছু চিকিৎসা তো করতে হবে, তো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমার যেমন ক্রিয়েটিনিন বেড়ে গেছে, আমার কিডনির প্রবলেম হয়েছে জেলের মধ্যেই, তার আগে ছিল না। এটা জেনেছি কেমনি, আমি অন্য একটা কারণে জেল থেকে পাঠানোর সময় আমাকে পিজি হাসপাতালে টেস্ট করতে গিয়ে তারা ক্রিয়েটিনিন টেস্ট করেছে, কিন্তু তখন কোনো ব্যবস্থা নেওয়ার নাই এই ব্যাপারে, কেউ কোনো। আমি যখন বললাম যে তাহলে এটার চিকিৎসা কি, যিনি দেখলেন তিনি বললেন এটা তো আমি জানি না,
অমুক ডাক্তারের কাছে যেতে হবে। তার কাছে আমি যাই, বলো আপনার তার কাছে যাওয়ার পারমিশন নেই, তো কি করব? দেখা হলো আমার সাথে যে সুবেদারে গেছে, সে বললো স্যার আপনি জেলে চলেন, জেলে গিয়ে ডাক্তারকে বলেন আবার আপনার কে যদি জেল কর্তৃপক্ষ পাঠায় তখন আসবেন। তো সেই তো পাঠানো আমাকে হয়নি। আর আমি হার্টে যখন মানে একদিন ব্যথায় পড়ে গেছিলাম, সবাই মিলে খবর টবর দিয়েছে, তখন জেল হসপিটাল আমাকে বাইরে পাঠিয়েছে, হসপিটাল আমাকে ভর্তি করেছে, চিকিৎসা বলতে কিছুই হয় নাই। আর আরেকবার আসছিলাম, ভর্তি করাইনি। মানে একদম সিম্পল যে ডাক্তাররা যারা কার্ডিয়াক ডাক্তার লিখেছেন অ্যাডমিট, ডাইরেক্টর উনি ছিলেন আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ ছাড়া তোর কোথাও কেউ চাকরি পায় না, উনি বলেছেন না হবে না, কেটে দিয়েছেন, ফেরত পাঠিয়ে দিয়েছে। তো ওই অর্থে কোনো চিকিৎসা তো হাসিনা পরবর্তী বাংলাদেশকে যেভাবে দেখতে চেয়েছিলাম না, সেটা তো এখনো হয় নাই, সে তো অনেক বড় কাজ, সেটা হয়নি এখন। এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটা গুণমান সম্পন্ন সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান। একদম সাম্প্রতিক একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর এবং তার সফর সঙ্গীদের সাথে যা ঘটলো সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমি এটার উপরে আমার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছি, আচ্ছা, আমি পেপারে বিবৃতিও দিয়েছি এটার উপরে। আপনাকে শোনাতে পারবো না, অথবা শোনাতে পারি, আপনি যদি টাইম থেকে আমি পড়ে দিতে পারি। অবশ্যই অবশ্যই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের যোগদান শুরু থেকেই সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। এর আগে তিনি বিষয়ে বাইরে গেছেন, কাউকে সাথে নেন নাই পলিটিক্যাল লিডার, এবারে নিলেন, কিন্তু সেটা খুব খণ্ডিত নাও। সবাই প্রশ্ন করেছে মাত্র এই ৩-৪ জন কেন, আরো তো অনেকে ছিল, নিলে তো আরো নিতে পারতেন, কিন্তু উনি নেননি। কেন নিলেন কে জানে। একটা এরকম কথা ছিল কি যে হয়তো মানে যেহেতু উনি নিউ ইয়র্ক যাচ্ছেন, নিউ ইয়র্কে ইতিমধ্যে আওয়ামী লীগ একটা বিক্ষোভ ঘোষণা করেছে, বিএনপি সাধারণ সম্পাদকের ইচ্ছে যে তাকে দিয়ে এটা ব্যালেন্স করবে বলেছে। সত্যি মিথ্যা জানি না, কিন্তু বিএনপি আবার পাল্টা একটা সমাবেশ ডেকেছিল, কিন্তু যেটা হলো সেটা তো সবাই আমরা টিভিতে দেখলাম, দেশের মান শেষ হয়ে গেল। এটা অ্যাভয়েড করা যেত। ডক্টর ইউনূস যে ওদেরকে দিলেন, ওরা তো প্রধান উপদেষ্টার গেস্ট হিসেবে গেছে, আর কিভাবে গেছে আমি জানি না। তাহলে ডক্টর ইউনূস একা একা বেরিয়ে গেলেন সিকিউর জোন দিয়ে, তাকে বের করে দিল। এই লোকগুলোকে এরকম রেখে গেল কেন? এদেরকেও তো নেওয়া যেতে পারতো, যাতে তাদের কোনো বিপদ না হয়। মানে ওখানে যারা কর্মকর্তা আছেন তাদের একবারও ভাবেননি যে উনি চলে গেল আর বাকি লোকগুলো চলে যেতে না পারলে সেটাও একটা বাজে দৃশ্য হবে, একটা অশ্লীল ব্যাপার হবে, কিন্তু তারা কিছু করেনি। ফলে যেটা হয়েছে, এই সফরে আর কিছু না হোক বোঝা গেছে বাঙালি তাদের নিজেদের দেশের বিষয় নিয়ে বাইরেও মারামারি, ডিম ছোড়াছুড়ি, গালাগালি ইত্যাদি করে, পজিশন খারাপ হয়ে গেছে দেশের। আপনি যখন আপনার মানে প্রথম যখন জেল জীবন ছিল, বইতে ওরকমই আর কি উল্লেখ করা আছে, আপনার বাবা বগুড়া থেকে আপনাকে দেখতে এসেছিলেন। তখন দুই পাশেই লোহা দেওয়া ছিল, মাঝখানে জায়গা, অনেক জোরে জোরে কথা বলতে হতো। তো আপনার বাবা আপনাকে দেখে কথা বলতে পারেনি, বয়স্ক মানুষ ছিল। তো ওই সময়টা কেমন ছিল, বা আপনার বাবা যে আপনাকে দেখতে এসেছিল ওই মানে সময়টা? এমন একটা প্রশ্ন করেছেন না, এটাতে আমার এখনো ইট চার্নস মাই হার্ট, মানে আমার হৃদয় মন্থন করে। কেন? আমার বাবা একজন নিম্নবিত্ত মানুষ ছিলেন, স্ট্রাগল করেছেন, ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছেন। আমাদের পরিবারে কেউ কখনো জেলে যায়নি, আমি প্রথম। তো উনি আমাকে দেখতে আসবেন, উনি এলেন, উনি তো জানেন না দেখা করার সিস্টেম এই ওই, আমার তো ডিভিশন নেই। ডিভিশন পেলে দর্শনার্থীকে ভেতরে এনে সামনাসামনি দেখানোর ব্যবস্থা আছে। আমি তখন এমন কেউ ছিলাম না, ছাত্রলীগের সেক্রেটারি, তারপরে আবার ডিভিশন নাই। ফলে মানে যেমন আমি এখানে দাঁড়িয়ে থাকবো, আমার সামনে গরাদ অথবা জাল, লোহার জাল, বেশ কিছুটা স্পেস, তারপরে আরেকটা লোহার জাল, ওইখানে দর্শনার্থীরা একসাথে 10-12 জন, এইখানেও একসাথে 10-12 জন, যারা বন্দি চিৎকার করছে একজন আরেকজনের সাথে, যে যা বুঝছে না বুঝছে। তা আমার আব্বা খুবই
বয়স্ক মানুষ ছিলেন বলে উনি নিজে কথাও বলতে পারেন নাই। আমি দু একটা কথা জিজ্ঞেস করেছি, উনি কিছু শোনেন কিছু শোনেন না, তারপরে তার চোখ দিয়ে পানি পড়তে থেকেছে। আমার আব্বা অনেক আগে মারা গেছেন, অনেক আগে, মানে এখন ওই কথা মনে হলে না আমার মনে গায়ের মধ্যে আগুন জ্বলে যায় যে এরকম কেন হবে। এটাই তো চলছে। এবং সেদিন আমার বাবা এরকম করে ফিরে গেছেন, আজকেও অন্যের বাবা একইভাবে কিন্তু লাঞ্ছিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, ফিরে যাচ্ছেন। আপনার বড় আপাও আপনাকে দেখতে এসেছিলেন। বড় আপাও মারা গেছেন। মানে এটাও আর একটা ইমোশনাল ইভেন্ট বা ইমোশনাল টাচ। কেন, কি কারণে জানি না, আমার গ্রেপ্তার হওয়ার কয়েকদিন আগে থেকে উনি প্রায় আমাকে ফোন করতেন। সবসময় পেতেন, আমি তো পালিয়ে থাকতাম। যখন যোগাযোগ করে বলতো, মান্না খুব খারাপ স্বপ্ন দেখেছি আমি, তোর কি একটা হবে, তুই সাবধানে থাকিস। আমি বললাম, আপা সাবধানে থাকার আর কি আছে, আমি তো আছি সাবধানে। জানি না কি হবে, কিন্তু আমার মন বলছে আমি স্বপ্ন দেখছি কিছু একটা হবে তোর। আলটিমেটলি তো হলো। উনি দেখা করতে গেলেন, এখন দেখা শেষ হয়ে গেছে পরে, মানে উনি এই গেট দিয়ে বেরিয়ে যাবেন বাইরের রাস্তায়, আমি এই গেট দিয়ে ভেতরে যাব, ভেতরে গেট যেটা, উনি আমার সাথে হাঁটতে শুরু করেছেন। তো পুলিশ বলছে আপনি কোথায় যান, মানে আমি একটু ভেতরে যাব দেখতে ও কোথায় আছে, কিভাবে আছে। এটা তো কোনো নিয়ম নাই, মানে তাকে কে বোঝাবে না, উনি যাবেনই ভেতরে। খুব কষ্ট লেগেছিল আমার সেদিন, অনেক কষ্ট হয়েছিল তাকে বোঝাতে, বাট আলটিমেটলি তিনি বুঝেছেন, বুঝে ফেরত চলে গেছেন। আমি জেল থেকে বেরোবার পরে আল্লাহ বেহেশতের দিক তাকে মারা গেছেন, এবং মারা গেছেন শেষের দিকে একটু কষ্ট পেয়ে মারা গেছেন। তো উনি আমাকে বলতেন, আমি তোকে বলে রাখছি, তোর যদি আর একবার গ্রেপ্তার হোস, তাহলে সেই গ্রেপ্তার থেকে যখন মুক্তি পাবি তখন কিন্তু আমাকে দেখবি না। আমরা মানে বললেন যে মানে এই যে ওইটা আমি নিতে পারবো না, তোর গ্রেপ্তার হবার খবরে মারা যাব আমি। তাকে বলতাম, আপা আমি তো নিজে ইচ্ছা করে ধরা দেবো না, ওরা যদি আমাকে ধরে নিয়ে যায় তো কে আটকাবে, আপনি পারবেন আমি পারবো, যেতে হবে। তারপরে কি আপনি গ্রেফতার হয়েছিলেন? না না, তারপরে গ্রেপ্তার হয়নি। ওটা হলে আমার খুব কষ্ট হতো। মানে উনি এত করে বলেছেন, কিন্তু এটার মানে হলো আমার রাজনীতি ছেড়ে দেওয়া। আমি তার রাজনীতি ছেড়ে দেব না। এটা আমি ওনাকে বলেছি যে আপনি যা বলছেন তার মানে রাজনীতি ছেড়ে দাও, ছেড়ে দিতে বলেন। উনি আবার শেখ হাসিনা সরকারকে পছন্দ করতেন না। উনি বলতেন, না আমি তো এই সরকারকে পছন্দ করি না, তার বিরুদ্ধে তুই আন্দোলন করছিস ঠিক আছে, কিন্তু গ্রেপ্তার হওয়া চলবে না, আমি তাহলে পারবো না। এইরকম আর কি। কোন মুহূর্তে এসে মনে হয়েছে আওয়ামী লীগ দলটা ছেড়ে দেওয়া উচিত? আমি একটা বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগে যোগ দিয়েছিলাম। আমি বাম রাজনীতি করতাম। আমার মনে হচ্ছে সোভিয়েত রাশিয়ার পতনের মধ্যে দিয়ে বাম রাজনীতি শেষ হয়ে গেছে, ইস্ট ইউরোপে সব ভেঙে গেছে। আমি খুঁজছিলাম কোথায় যাব, রাজনীতি তো করতে চাই। শেখ হাসিনার সাথে কথা হলো অনেক, আমি যোগ দিলাম। আমার তখন আকাঙ্ক্ষা, মানে উনি, আমি লাস্ট একটা ডায়লগ বলি ওনার, আমি যোগ দেব না। উনি আমাকে বললেন তো কি করবেন, বসে থাকবেন আদর্শ নিয়ে, কোনদিন হাত তুলে দেখবেন বা হাতের মধ্যে আদর্শ নাই, আমরা হাতও নেই, বরঞ্চ আমার সাথে থাকেন, 10টা কাজ করবেন বা কথা বলবেন ভালো কথা, একটাও যদি আমি শুনি সেটা তো দেশের লাভ হবে। আমার কথাটা খুব ভালো লাগলো। উনি আমাকে বললেন, আমি আপনাদের মতো সমাজতন্ত্রে বিশ্বাস করব না, করি না, তবে আমি কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করি। আজ আমি কল্যাণ, শেখ হাসিনা, আজ আমি কল্যাণ রাষ্ট্রের কথা বলি। উনি যখন কল্যাণ রাষ্ট্র বললেন, সেই সময়ের মধ্যেই আমি গলব্রেথ পড়েছি, আমি কল্যাণ রাষ্ট্রের উপরে কিছু কিছু লেখাপড়া করেছি। আমার মনে হয় এটা একটা ভালো কথা, আমি যোগ দিলাম। কিন্তু মানে স্বপ্নভঙ্গটা হয় কি, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগে, ঘরটার ভিতরে কত সৌন্দর্য আছে, কিন্তু ঢুকলে হয়তো তার চেহারা দেখলে আপনার মন খারাপ হয়ে যায়। ধীরে ধীরে আমার মনটা মরে গেছিল। এবং অনেকগুলো ইভেন্ট আছে, এতগুলো ইভেন্ট বলবো না, আমার একসময় মনে হচ্ছে এই দল করার কোনো মানেই হতে পারে না। অতএব আমি দল থেকে কাউকে কিছু না বলে হেঁটে হেঁটে চলে আসার মতো কতগুলো ইভেন্ট দেখলাম। জলিল ভাই আবার ছিলেন তখন সাধারণ সম্পাদক আমার সঙ্গে, উনি আমাকে নিয়ে গেছিলেন শেখ হাসিনার বাসায়, উনি তখন প্রধানমন্ত্রী। আমি বললাম, জলিল ভাই চলেন। মাত্র আসলাম, একটু থাকি, আমার ভালো লাগছে না, কারে কিছুক্ষণ বসে। আমি ঠিক আছে আপনি থাকেন, আমি যাই। জলিল ভাই আমারটা সেন্স করতে পেরেছেন, উনি বলেন, না দাঁড়ান আমি যাচ্ছি। উনি গিয়ে শেখ হাসিনার কাছ থেকে বিদায় দিলেন। আমার প্রবৃত্তি হয়নি যে আমি তার কাছে গিয়ে বলি যে আমি যাচ্ছি। আমি জলিলের সাথে বেরিয়ে চলেছি, ব্যাস
আর কখনো যাইনি ওখানে। আই ওয়াজ অ্যাবসলিউটলি অ্যালোন, আমার সাথে কেউ ছিল না। আমি মনে করেন যে ওই যে বলে না রোলিং স্টোন গ্যাদার্স নো মস, আমি মনে করলাম আমি যত রোল করব তত আমি বেশি মস গ্যাদার করব। টক শো করতে শুরু করলাম, কেমনি কেমনি পেয়ে গেলাম, লিখতে শুরু করলাম, লোকজনের সাথে কথা বলতে শুরু করলাম, এবং আই গট আ লট অফ সাপোর্ট। এখন আমি যেখানে আছি আমি মনে করি যে ওই সিদ্ধান্তটা সঠিক নিয়েছি বলে। দল আমার কত বড় হয়েছে সেটা জানি না, এটা বড় ইনশাল্লাহ হবে একদিন, আমি যদি যতদিন বেঁচে আছি তার মধ্যে বা পরে। কিন্তু মানুষের ভালোবাসার ব্যাপারটাতে আমি প্রস্তাতিত। আমি মনে করি যে এই ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নাই। কিন্তু আমারই সাথে 2 বার ডাক সিলেকশন করেছেন ওবায়দুল কাদের, আমার কিন্তু ভালো বন্ধু ছিলেন উনি। এখন টেলিভিশনে কি শুনে মনে করবে যে এই লোকটা তো খারাপ, ওবায়দুল কাদের কেমনি বন্ধু হয়, কিন্তু বেশ ভালো বন্ধু ছিলেন উনি। ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করেছিলেন। আমি বলবো আওয়ামী লীগের অনেক নেতাদের মধ্যে উনি ছিলেন যিনি মানে কারো ক্ষতি করবার চেষ্টা করেননি। হয়তো খুব ভালো কিছু করেননি, কিন্তু ক্ষতি করবার কোনো কাজ করেননি। আচ্ছা, ওনাকে মানে এখন আমি মনে করি উনি কোথায় আমি কোথায়, আমি অনেক ভালো আছি। ওনার লাইফেরই তো কোনো মানে হয় না এটা, এখন যে জীবন যাপন করছেন সেই হিসেবে আই এম ফাইন। নাগরিক ঐক্য মানে গঠন করাই হয়েছিল 2 নেত্রী দিয়ে দেশ চলছে না, তৃতীয় একটি রাজনৈতিক দল হিসেবে তৈরি করেছিলেন। তো বর্তমান সময়ে এখন তো আওয়ামী লীগ নেই, বিএনপি আছে এবং পাশাপাশি অন্যান্য দল আছে, নতুন দল গঠন হয়েছে। তো এইসব দলের মধ্যে আপনার নাগরিক ঐক্য কেমন টেক্কা দিচ্ছে? আচ্ছা, প্রথমে একটা কথা বলি। আচ্ছা, আমাদের মূল যে কথা ছিল 2 নেত্রীর হাতে দেশ নিরাপদ নয়, ওটা আমরা বিশ্বাস থেকে বলেছি। আচ্ছা, কিন্তু এক নেত্রী এত বেশি অত্যাচারী হয়ে গেছেন যে অন্যেরটা তখন আর মানে ভয়েসেস হিসেবে এত জনগণের সামনে আনা যায়নি, বরঞ্চ তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের সাথে ঐক্য করতে হয়েছে। বেগম জিয়া মানে ওই যে বললাম 2 নেত্রী হাতে দেশ নিরাপদ নয়, এক নেত্রী বেগম জিয়া, উনি ব্যক্তিগতভাবে মনে করেন মাহমুদ আমান মান্না খুব কমিটেড মানুষ, ওর মনে হয় সেটা অন্যায় নাই। অনেক সুযোগ ছিল আওয়ামী লীগের অন্যান্য নেতারা কত কি করেছে তো করে নাই, সেসব উনি আমাকে বেশ রিগার্ড করেন, স্নেহ করেন। তার ছেলে তারেক রহমান এখন নেতা, উনি ওই অর্থে রিগার্ড করেন, স্নেহ করেন। দলটা আমার সম্পর্কে একটা ভালো ধারণা পোষণ করে, সো আই এম ফাইন উইথ দ্যাট। কিন্তু আমি যে লক্ষ্যে লড়াইটা করছি সেই লক্ষ্যে কতদূর এগিয়েছি এটা ইতিহাস বিচার করবে। দল এখনো অত বড় না হলেও আমাদের দলের একটা অভ্যন্তরীণ শক্তি আছে। আমরা এরকম মনে করি যে আমরা যা করছি ঠিক করছি, আজ হোক কাল হোক মানুষ তখন হঠাৎ করেই একদিন ব্যাপক সমর্থনের মাধ্যমে সামনে আসতে পারবো, দেখা যাবে। ধন্যবাদ মান্না ভাই। থ্যাংক ইউ। দর্শক, পলিটিক্স ইনসাইটে আজ এ পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দি নিউজ পোর্টালের সাথেই থাকবেন।